নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই একেডি মন্থন টিভিতে। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এআই এর লেফট বায়াস এবং কিভাবে এটি ভারতীয় সমাজ ও রাজনীতির উপর প্রভাব ফেলেছে। সাম্প্রতিক গবেষণায় এই এআই মডেল নিয়ে বামপন্থী চিন্তাধারার প্রতি যে পক্ষপাত দুষ্ট এটা জানা গেছে। কিন্তু কেন? আসুন সেটা নিয়ে একেডি মন্থন টিভিতে বিস্তারিত আলোচনা করি। তার আগে আপনাদের কাছে অনুরোধ যে আমাদের এই একেডি মন্থন টিভিকে আপনারা সকলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার এবং লাইক করুন। চলুন শুরু করি আমাদের আজকের যে আলোচনা তার বিষয়ে। নিয়ে যাই আপনাদেরকে এআই এর লেফট বায়াস, বাস্তবতা এবং তার প্রভাব নিয়ে আলোচনা প্রসঙ্গে। আমরা প্রতিটা নির্বাচনের সময় দেখেছি যে একটা নতুন কৌশল আমাদের দেশের বিরোধী দলগুলো করে থাকে। তবে এবারে কিন্তু নির্বাচন ছাড়াই নেতৃত্ব পরিবর্তন করা হয়েছে। কিরকম? আমরা রাহুল গান্ধীর মতো নেতাদের তাদেরকে একটা নির্দিষ্ট করে তারপরে ইলেকশনকে নির্বাচন যে বিষয় বা ইলেকশনের যে বিষয় সেটাকে করা হয়ে থাকে। কিন্তু এবারে কিন্তু কেজরিওয়াল বা রাহুল গান্ধী নয়, এবারে গ্রোক মানে একটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, তাকেই কিন্তু এবার নেতা হিসাবে গ্রহণ করা হয়েছে। বিষয়টা কেমন? সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। জার্মান থেকে আমরা জানি যে ধ্রুব রাঠি, যে সবসময় ভারতবর্ষ তথা বর্তমান যে সরকার, মোদী সরকার, কেন্দ্রীয় সরকার, তাদের উপরে বিরূপ আলোচনা সবসময় করে থাকেন এবং কিভাবে ভারতবর্ষকে ছোট করা যায়, এবার এদেশের সংস্কৃতি, এদেশের সভ্যতাকে ছোট করা যায়, আমরা বারবার দেখেছি। সেই ধরনের একটা প্রয়াস তার মধ্যে সবসময় করে থেকেছে। কিন্তু শুধু ধ্রুব রাঠিই কিন্তু নয়, সমগ্র বামপন্থী ইকোসিস্টেম কিন্তু গ্রোককে বলা যেতে পারে যে তাদের নেতা বানিয়ে ফেলেছে। কারণ কি? না, গ্রোক এমন কিছু তথ্য ছড়িয়েছে যা বামপন্থী প্রচারের সঙ্গে মিলে যায়। ধ্রুব রাঠি একটা ভিডিওতে বলছে যে গ্রোক একটা নাকি নির্ভরযোগ্য তথ্য সূত্র। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন তো? যে গ্রোক কিন্তু যে নির্ভরযোগ্য তথ্য এরকম মানে কোনো প্রমাণ সেই অর্থে পাওয়া যায়নি। তবুও এই গ্রোককে নিয়ে এমনভাবে সারা পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে এবং আ যাতে করে দেখানোর চেষ্টা করা হয়েছে যে এই গ্রোক যা বলছে মানুষের চেয়েও সত্য কথা নাকি গ্রোক বলছে। তো দেখা যাক যে এই গ্রোকের মাধ্যমে বামপন্থীরা কিভাবে প্রচারণা চালাচ্ছে। বামপন্থী প্রচারকদের একটা আনন্দের বিষয় আছে যে গ্রোক মোদিকে মানে দেখাচ্ছে যে গ্রোক হচ্ছে মোদিকে, মানে নরেন্দ্র মোদিকে ইতিহাসের সবচেয়ে মিথ্যেবাদী নেতা বলছে। एक और यूजर ने पूछा कि भारत के कौन से प्रधानमंत्री प्रेस कॉन्फ्रेंस से सबसे ज्यादा डरते हैं, तो उसने नरेंद्र मोदी का नाम लिया। जब इससे पूछा गया कि भारत যদি গ্রোক আপনারা খোলেন, সেখানে যদি নরেন্দ্র মোদির কথা বলতে চান, লিখতে চান, তাহলে সেটা দেখাবে। এবং শুধু তাই নয়, এএনআই যে আছে তাকে প্রোপাগান্ডা সংবাদ মাধ্যম বলছে। सी वायर एजेंसी सबसे ज्यादा झूठ फैलाती है, तो इसने एएनआई का नाम लिया और कहा कि उसके ऊपर अक्सर फेक न्यूज और बीजेपी এবং বামপন্থীদের যা কথা সেগুলোকে কিন্তু সমর্থন করা। जब गोदी मीडिया को लेकर सवाल पूछे तो जवाब में इसने कहा रिपब्लिक भारत, जी न्यूज, टाइम्स नाउ और सुदर्शन न्यूज जैसे चैनल्स इस लिस्ट में शामिल हैं, जो सत्ताधारी पार्टी के एजेंडा को बिना सवाल उठाए चलाते हैं। इसने ये तक कह दिया कि सबसे दल्ले एंकरों में। তবে এসব তথ্যে কিন্তু জনগণের যে আগ্রহ আছে সেটা আমি বলবো না। ভারতবর্ষের জনগণ নির্বাচনে তাদের বারবার কিন্তু প্রত্যাখ্যানও করেছে। লোকসভা নির্বাচনের পর কোনো রাজ্যই তারা ক্ষমতা দখল করতে পারেনি। তাই কি করছে বিরোধীরা ছোট, ছোট মিথ্যাকে সাজিয়ে নিজেদের কিছুটা মানসিক শান্তি বজায় রাখার জন্য এইরকম ধ্রুব রাঠির বা এই ধরনের যারা বামপন্থী প্রচারক বলা যেতে পারে, তাদেরকে দিয়ে এই ধরনের মিথ্যা কিছু প্রচারণা চালিয়ে যাচ্ছে। এখন এই বড় যে মিথ্যা চালাচ্ছে ধ্রুব রাঠি, সেটা কিরকম? যেমন প্রথমত যেটা ধ্রুব রাঠি বলার চেষ্টা করেছে যে ভারতের স্বাধীনতা সংগ্রামে নাকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনো ভূমিকাই ছিল না। आरएसएस ने इंडिया की आजादी की लड़ाई में हिस्सा लिया था, तो इस पर ग्रोक ने जवाब दिया, आरएसएस का भारत की आजादी की लड़ाई में ना के बराबर योगदान था। कुछ लोगों को আজকে যখন জানা যাচ্ছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা
স্বয়ংসেবী প্রতিষ্ঠান। সেখানে ধ্রুব রাঠির যেটা বলে মানে ওই বলছে, কিভাবে বলছে? সে কি করেছে যে একটা গ্রোকের উদ্ধৃতি দাবি করেছে। উদ্ধৃতি দিয়ে দাবি করছে যে আরএসএস স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। কিন্তু আমরা যদি সত্যি জাতীয় আর্কাইভ গুলোতে যাই, সেখানে কি দেখা যাবে? যে ১৯৪২ সালের যে ভারত ছাড়ো আন্দোলন, সেখানে সেই আন্দোলনে আরএসএস এর যে সমস্ত স্বয়ংসেবকরা ছিল, তারা কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। অনেককে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করেছিল, নির্যাতন করেছে, এমনকি গুলি করে হত্যা করেছে। এই যে ইতিহাসের ঘটনায় এটাকে কিন্তু চিমুর অস্থি এপিসোড নামে চিহ্নিত করা পর্যন্ত আছে। অথচ এই বামপন্থী প্রচার মাধ্যমগুলো এই সত্যকে গোপন করছে। কেন? কেননা তাদের এজেন্ডার কিন্তু পরিপন্থী। এবং এটাতে একদম ফ্রন্ট লাইনার হিসাবে যার নাম সবচেয়ে এগিয়ে এসেছে, সেটা হচ্ছে ওই জার্মান থেকে বসে থাকা, জার্মান থেকে অপপ্রচার চালানো এই মিস্টার রাঠি। কিন্তু আরএসএস এর ভূমিকা কি তাই ছিল? ৪২ এ যে আরএসএস এর ভূমিকা, তখন যা দেখা যাচ্ছে যে আরএসএস স্বয়ংসেবক বিপ্লবীদের নিজেদের বাড়িতে পর্যন্ত আশ্রয় দিতেন। ভারত ছাড়ো আন্দোলন যখন চলেছিল। এবং তাদেরকে কি করা হচ্ছে? গোপনে কিন্তু কার্যকলাপগুলোতে সহায়তা করা হয়েছে। কংগ্রেস কমিটির সদস্য কংগ্রেস কমিটির সদস্য আমি নামটা বলছি, গণেশ বাপুজি সিনকার। গণেশ বাপুজি সিনকার নিজে উল্লেখ করছেন যে আরএসএস এর স্বয়ংসেবকরা বিপ্লবীদের আশ্রয় দিতেন। আর কি? শুধুমাত্র আশ্রয় দিতেন এরকম কিন্তু নয়। সেই সমস্ত স্বয়ংসেবকরা এই ধরনের বিপ্লবীদেরকে চিকিৎসার দায়িত্ব পর্যন্ত নিয়েছিলেন। অন্যদিকে ব্রিটিশ সিআইডির যে ৩০শে ডিসেম্বর ১৯৪৩ এর রিপোর্ট আছে, সেখানে কি লিখেছে তারা? তারা দেখা যাচ্ছে সেখানে লিখছে যে আরএসএস দ্রুত প্রসারিত হচ্ছিল, হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে এবং এর সাথে ব্রিটিশরা যেটা উল্লেখ করছে যে আরএসএস মূলত হিন্দু সমাজকে একত্রিত রেখে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য কাজ করছিল। স্বাধীনতার পরেও আরএসএস পাকিস্তানে নিপীড়নের শিকার হওয়া লাখ লাখ হিন্দু এবং শিখদের উদ্ধার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপরে যেটা বলা হচ্ছে কি, যে সাভারকার এবং ব্রিটিশ শাসন সম্পর্কে ধ্রুবরাঠি দাবি করছে দামোদর সাভারকার ব্রিটিশদের এজেন্ট ছিল। কারণ তিনি নাকি ব্রিটিশদের কাছে বহুবার ওই একই একই গত সে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং পেনশন পেতেন। पूछने पर बताया कि अंग्रेजों से सबसे ज्यादा माफी मांगने वाले में विनायक दामोदर सावरकर का नाम आता है, जिन्होंने जेल से रिहाई के लिए कई माफीनामे लिखे। और हाँ, सावरकर ही वो शख्स थे जो अंग्रेजों से 60 रुपए मासिक पेंशन लेते थे, क्योंकि उन्होंने बाद में ब्रिटिश सरकार से समझौता कर लिया। इतिहास के पन्ने पर तो सच वही मिलेगा। কিন্তু ইতিহাস কি সেই কথা বলে? ইতিহাস তো ভিন্ন কথা বলে। কিন্তু এই ধ্রুবরাঠির মতো বামপন্থী প্রচারকরা তারা কিন্তু লাগাতার এই একই ধরনের মিথ্যা জনগণের সামনে বারবার তুলে ধরার চেষ্টা করছে। আর ধ্রুবরাঠির কথা তো বলাই, আমি এর আগের ভিডিওতে উল্লেখ করেছি। বিশেষ কিছু গ্রাফিককে ব্যবহার করবে। ব্যবহার করে নিয়ে তার এত ফলোয়ার আছে, সেই ফলোয়ারের কাছে এমনভাবে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করে যে যেন মনে হচ্ছে যেন সত্যি কথা বলছে। কিন্তু পুরোপুরি মিথ্যাকে তারা তারা প্রচার করবার চেষ্টা চালাচ্ছে। ইতিহাসে কি আছে? ইতিহাস দেখা যাচ্ছে যে সাভারকারের যখন মাত্র ২৮ বছর বয়স, তখন তাকে ৫০ বছরের কারাদণ্ড দেওয়া হয় ২৮ বছর বয়সে। ২৮ বছর বয়সে যে ব্যক্তিটি ৫০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন এবং শুধুমাত্র তাই না, তাকে পাঠানো হলো কোথায়? আন্দামানের কালাপানির জেলে। সেখানে তার উপর অকথ্য নির্যাতন চালানো হলো। সাভারকার বুঝতে পেরেছিলেন যে কারাগারে বন্দী থেকে তিনি দেশের স্বাধীনতার জন্য কিন্তু তেমন কিছু করতে পারবেন না। তার জন্য তিনি ব্রিটিশদের কাছে একটা প্রেয়ার দিলেন এবং তাকে মুক্তি দেওয়ার জন্য, জাতীয় সংগ্রামে অবদান রাখতে পারেন সেই কারণের জন্য কিছু স্ট্র্যাটেজি বলা যেতে পারে। কিন্তু তার আবেদনপত্রে তিনি কি লিখেছিলেন যে যদি শুধুমাত্র তাকে বন্দী রাখতে হয় তবে তিনি সম্মত, কিন্তু অন্যান্য সমস্ত রাজনৈতিক বন্দীদেরকে মুক্তি দেওয়া হোক। এই সাভারকারের প্রভাব নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং এদের মতো বিপ্লবীদের উপরেও কিন্তু ব্যাপকভাবে পড়েছিল। তিনি বহু বিপ্লবীকে অনুপ্রাণিত পর্যন্ত করেছেন। এমনকি তিনি শুধু নিজের নয়, অন্যান্য যে বিপ্লবীরা ছিলেন সেই সমস্ত বিপ্লবীদেরও কিন্তু মুক্তির জন্য আবেদন পর্যন্ত করেছিলেন। তাহলে এই যে সেই অপপ্রচারে কি আমরা প্রভাবিত হব? তা তো কখনোই নয়। সেজন্য সত্য এবং এই বিভ্রান্তির মুখোমুখি কিন্তু আমরা দেখেছি যে সাভারকারকে বারবার
আ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। বিশেষত তার যে সেই মার্সি পিটিশনটা নিয়ে। কিন্তু সেরকম তো সত্য আমরা দেখি মানে সত্যটা কি তাই ছিল? ইতিহাসের নিরিখে যখন আমরা বিশ্লেষণ করছি, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং এর মতো বিপ্লবীরা যখন ব্রিটিশদের বন্দি শিবির থেকে বের হলেন, তখন সেটার পেছনে কার ভূমিকা ছিল? তার পেছনে কার ভূমিকা ছিল? সেটা কিন্তু পূর্ণরূপে ছিল সাভারকরের ভূমিকা। আজ যারা সাভারকরকে মার্সি পিটিশন লেখার জন্য টার্গেট করছেন, তারা কি জানেন যে গান্ধী যাকে বলে থাকি আমরা, সেই গান্ধী কোথায় বন্দী ছিলেন? গান্ধী ছিলেন সেই আরামদায়ক সবরমতী আগা খান প্রাসাদে। বিশাল বড় প্রাসাদ। সেই প্রাসাদের মধ্যে তাকে বন্দী করে রাখা হতো। গান্ধীকে আমরা বিরাট বড় করে সাজিয়েছি, তার সম্পর্কে বড় বড় বক্তব্য বলেছি। কিন্তু যখন ব্রিটিশরা তাকে গ্রেপ্তার করত, তখন তাকে কোথায় রাখা হতো? কোন কালাপানিতে তাকে নিয়ে যাওয়া হতো? না সেই আমাদের আরামদায়ক যে সাবরমতী এবং আগা খান প্রাসাদ, সেখানে। আর শুধুমাত্র গান্ধী নয়, নেহেরু, তাকে কোথায় রাখা হয়েছিল? আহমেদনগরের দুর্গ। খুব সুন্দরভাবে তাদেরকে সেই জায়গাতে আরাম কেদারায় তারা সেখানে ছিলেন। আর সাভারকর কোথায় ছিলেন? সাভারকর ছিলেন আন্দামানের সেই ছোট্ট সেলে, যেখানে বন্দীরা প্রতিদিন মৃত্যুর সম্মুখীন হতেন। শুধু মৃত্যুর সম্মুখীন হতেন এরকম তো নয়। তাদের উপর যে অত্যাচার হতো, সে অসহনীয় অত্যাচার তাদেরকে সহ্য করতে হয়েছিল, যার বিন্দুমাত্র এই গান্ধী বা নেহেরুকে কিছুই সহ্য করতে হয়নি। সেজন্য মার্সি পিটিশন নিয়ে যে একটা বিভ্রান্তি ছড়িয়ে মুখ্যত নেহেরু, গান্ধী বা এই ধরনের নেতৃত্বকে ওপরের দিকে তুলে রাখার একটা চেষ্টা করা হয়েছিল বলে আমার মনে হয়। এবং সেখানেই আ এই তার জন্যই সাভারকরের বিরুদ্ধে এই ধরনের প্রশ্ন তুলে তার দেশপ্রেমকে অনেকটা ছোট করে তোলাবার চেষ্টা করে এই নেহেরু, গান্ধী এবং তার সঙ্গে এই সমস্ত বামপন্থী প্রচারকরা। তারপরে আবার যেটা বলা হয় যে সাভারকর নাকি ব্রিটিশ এজেন্ট ছিলেন, এই প্রচারণা চালানো হচ্ছে। কিছু বামপন্থী বলছে যে সাভারকর ব্রিটিশ এজেন্ট ছিলেন, কারণ তিনি ব্রিটিশদের কাছ থেকে কি নাকি পেনশন পেতেন। তারা জানেনই না যে পলিটিক্যাল প্রিজনারদের মুক্তির পরে একটা নির্দিষ্ট ভাতা দেওয়া হয়, এবং সেটা শুধুমাত্র সাভারকরের জন্য নয়। সমস্ত রাজনৈতিক বন্দী যারা ছিলেন তারা প্রত্যেকেই সেই ভাতাটা পেতেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু আগেই যেটা বললাম, যে ভগৎ সিং এবং নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশ আ যদি বা সাভারকরকে ব্রিটিশ এজেন্ট মনে করতেন, তাহলে তারা কেন সাভারকরের লেখা যে বই সেইটা প্রকাশ করলেন? ভগৎ সিং তো ১৮৫৭ সালের যে বিদ্রোহ, ১৮৫৭ র বিদ্রোহ বই, তার সংগঠনে কিন্তু বাধ্যতামূলকভাবে বইটাকে আ মানে পড়তেই হবে এটা বলেছিলেন বা করেছিলেন। সেজন্য এই বামপন্থী যারা এই প্রচারণা যারা চালাচ্ছে, তারা কতটা আমাদের দেশের জন্য ক্ষতি মানে ক্ষতির কাজ করে চলেছে। আজকের যে এই লিবারেল গোষ্ঠী যারা সাভারকরকে যখন ছোট করতে চাইছে, তখন তারা কিন্তু ভুলে যাচ্ছে যে ইন্দিরা গান্ধী স্বয়ং তাকে ভারতের মহান সন্তান বলেছিলেন। সাভারকরকে ইন্দিরা গান্ধী পর্যন্ত মহান সন্তান বলেছিলেন। তাহলে ইন্দিরা গান্ধী কি ব্রিটিশ এজেন্ট ছিলেন? এখন এই যে এআই মডেল, এই এআই মডেল এবং বামপন্থী, তার মধ্যে যে একটা বড় ধরনের ষাটগাঁঠ রয়েছে, সেই জায়গাটাতেও কিন্তু আমাদের ধরা দরকার। আজকের এআই চ্যাটবট বা যেমন গ্রোক, চ্যাটজিপিটি, আ পারপ্লেক্সিটি, এগুলো প্রায় সবই কিন্তু একেবারে দেখে নেবেন সবকটা কিন্তু বাম ঘেঁষা। এটা কিন্তু কোনো কল্পনা নয়, বরং স্বয়ং ওপেনএআই এর সিইও স্যাম অল্টম্যান কিন্তু বলছেন। কি বলছেন তিনি? যে তিনি বলছেন যে এআই মডেল স্বাভাবিকভাবেই বামপন্থী চিন্তাধারা রাখে, স্বাভাবিকভাবেই। একটু খেয়াল করুন। এলন মাস্কও বলছেন যে অধিকাংশ এআই লেফট প্রোপাগান্ডা মেশিন হয়ে উঠছে। আবার বলছি, এলন মাস্ক বলছে যে অধিকাংশ এআই লেফট প্রোপাগান্ডা মেশিন হয়ে উঠছে। কিন্তু এর কারণটা কি? এই লেফট প্রোপাগান্ডা মেশিন হয়ে ওঠার কারণ কি? কারণটা হচ্ছে যে এআইকে প্রশিক্ষণ দেওয়া হয় মূলত পশ্চিমী একাডেমিক্স যেগুলো আছে, গণমাধ্যম এবং তথাকথিত যে ফ্যাক্ট চেকিং সংস্থাগুলোর তথ্য দিয়ে। তাহলে যদি এই ধরনের একাডেমিক্স, গণমাধ্যম বা তথাকথিত যে ফ্যাক্ট চেকিং যারা মুখ্যত বামপন্থী বিচারধারার সঙ্গে যুক্ত, সেই অধিকাংশ যারা বামপন্থী প্রভাবিত, তাহলে স্বাভাবিকভাবেই তাদের দ্বারা তৈরি জিনিস সেগুলো তো আ এই ধরনেরই হবে। সেইজন্য সাভারকরই হোক বা ভারতবর্ষের যে সংস্কৃতি হোক, এই সব ক্ষেত্রেই কিন্তু এই ধরনের একটা আমরা
প্রোপাগান্ডা তাদেরকে চালাতে দেখছি। এরপরেই যেটা আসা যাক, এআই এর যে মূল কারণ, এই বায়াসের যে মূল কারণ, এআই নিজে থেকে তো বায়াসড হয় না। এআই এর বায়াসড হওয়ার কোনো ক্ষমতাও নেই। এটা একটা যন্ত্র মাত্র। বরং এটা নির্ভর করে তার যে ট্রেনিং যে ডাটা থাকে, সে ট্রেনিং ডাটার উপরেই কিন্তু নির্ভর করে। খোদ ওপেন এআই এর যে সিইও আমি একটু আগে বললাম, অল্টম্যানও কিন্তু এটা স্বীকার করল যে লেফট বায়াস দূর করা কিন্তু অত্যন্ত কঠিন। তার কারণই হচ্ছে কি, যে এইগুলো তো তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ট্রেনিং ডাটাগুলো তাদের মতাদর্শগত যে ফিল্টার আছে, সেই মতাদর্শিক যে ফিল্টার, তার মধ্য দিয়েই কিন্তু এটাকে নিয়ে যাওয়া হয়। ভারতে একাডেমিক গবেষণা, সংবাদ মাধ্যম, অনলাইন কনটেন্টের অধিকাংশই কি হচ্ছে, লেফট লিবারেল যে দৃষ্টিভঙ্গি সেটাই কিন্তু বহন করে। ফলে এআই যে সিস্টেমগুলো স্বাভাবিকভাবে বায়াস প্রতিফলিত করে। আমাদের যে বামপন্থী যে বিচারধারা তাকে প্রতিফলিত করে। সেই জন্যই ধ্রুব রাঠির মতো কিছু ইউটিউবার দাবি করছে যে এআই মডেলকে কোনোভাবে প্রভাবিত করা যায়। যদিও বোঝা যায় যে সে এটার মধ্য দিয়েই এই গ্রোককে সামনে নিয়ে এসে এমন একটা একটা অপপ্রচার চালাচ্ছে যেন গ্রোকই সম্পূর্ণরূপে সত্যবাদী, বাকি যা কিছু ইতিহাস আছে সবটাই হচ্ছে ভুল। কিন্তু তা তো নয়। বাস্তবতা কিন্তু আলাদা। যেমন আপনারাই যদি একটু খেয়াল করেন, যদি দর্শকবৃন্দ, তাহলে দেখবেন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সমালোচনার কোনো প্রশ্ন যদি আপনি ওই চ্যাটবটে লেখেন, মানে যদি গ্রোককে বলেন বা যেকোনো এআইকে বলেন, সেটা কিন্তু সরাসরি সে উত্তর দেবে না। সে সরাসরি উত্তর দিতেই অস্বীকার করে। তাহলে কি হলো? সেটা কি করে সম্ভব হলো? কেননা এটা পূর্ব নির্ধারিতভাবেই একটা প্রোগ্রাম করা হচ্ছে। এর মানেই হলো যে এআই এর উত্তরগুলোকে কিন্তু প্রভাবিত করা কিন্তু সম্ভব। যতই ধ্রুব রাঠি এই ধরনের কথা বলার চেষ্টা করা। কারণ প্রমাণ এবং উদাহরণ এরকম অনেক দেওয়া যেতে পারে। যেমন সম্প্রতি গ্রোকের এআই চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে কি বলেছিল? ফেক নিউজ পেডলার বলে একটা লেবেল লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কারা করেছিল? এই গ্রোক। পরে এটা স্বীকার করতে বাধ্য হলো যে না, তার ধারণাটা যে ধারণা তৈরি হয়েছে তা দ্য ওয়্যার এবং নিউজ ক্লিকের মতো বাম ঘেঁষা মিডিয়ার সোর্স থেকে নেওয়া হয়েছিল। আবার বলছি যে এই বিবেক অগ্নিহোত্রীকে ফেক নিউজ পেডলারের এই ধারণাটা কে তৈরি করেছিল? দ্য ওয়্যার এবং নিউজ ক্লিকের মতো বাম ঘেঁষা মিডিয়া। সেই সোর্স থেকে এটা করা হয়েছিল। পরবর্তীতে গ্রক কি করলো? পাবলিকলি বিবেক অগ্নিহোত্রীর কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিল। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। একাধিক গবেষণায় দেখা যাচ্ছে যে এআই মডেলগুলো প্রধানত কি হচ্ছে, মেইনস্ট্রিম মিডিয়া এবং একাডেমিক ইনস্টিটিউট থেকে তথ্য সংগ্রহ করছে। আর যার অধিকাংশ কি হচ্ছে, এই সমস্ত একাডেমিক ইনস্টিটিউশনগুলো, তারা আমরা সবাই জানি যে এই সমস্ত একাডেমিক যে ইনস্টিটিউশন আছে, যার অধিকাংশ সময়ই সমস্ত বামপন্থী যে দৃষ্টিভঙ্গি সেগুলোকে কিন্তু প্রচার করে থাকে। এখন এআই এর ম্যানিপুলেশন করা কি সম্ভব? ধ্রুব রাঠি বা তার মতো অনেকে যে দাবি করছে যে এআই ডাটা ম্যানিপুলেট করা সম্ভব নয়, কিন্তু বাস্তবতা কিন্তু একেবারেই আলাদা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিমাবুন্দু লাক্কারাজু আর গবেষক, তার নাম হচ্ছে নবীন কুমার। তাদের একটা সাম্প্রতিক গবেষণা বেরিয়েছে। সেখানে তারা দেখাচ্ছেন যে স্ট্র্যাটেজিক টেক্সট সিকোয়েন্স ব্যবহার করে সহজেই কিন্তু এআই এর যে জবাব সেটা কিন্তু ম্যানিপুলেট করা সম্ভব। তারা দেখিয়েছেন যে কেবল নির্দিষ্ট কিওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করেই এআই এর আউটপুটটাকেই কিন্তু বদলে ফেলা যায়। জর্জিয়া টেক স্কুলের অধ্যাপক মিস্টার রিডি তিনিও দেখাচ্ছেন যে সাধারণ এই কিছু টেকনিক ব্যবহার করেও কিন্তু এই এআই মডেলকেও কিন্তু প্রভাবিত করা সম্ভব। এখন এই এআই ও গ্লোবাল সেন্সরশিপ চীনের ডিপসিক এআই মডেলের চীনা সরকার বিরোধী কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানায়। খেয়াল করবেন, সেখানে চীন সংক্রান্ত যদি কোনো তথ্য আপনি জানতে চান, সেটা দিতে অস্বীকার করছে। কেন? তার কারণই হচ্ছে যে এটাকে প্রোগ্রামিংটা করাই হচ্ছে এইভাবে। এর মানে এআই এর আউটপুট সম্পূর্ণ নিয়ন্ত্রিত করা সম্ভব। একেবারেই মিথ্যা কথা বলছে রাঠি। তাই বড় প্রযুক্তি কোম্পানিগুলো কাকে কিভাবে তথ্য দেবে তা নির্ধারণ করতে পারে আগে থেকেই। সেই জন্য কার জন্য কতটুকু, সেই জন্য ভারত সম্পর্কিত আপনি যে কোনো তথ্য জানতে চান, ভারতের সম্পর্কে, হিন্দুত্ব সম্পর্কে, ভারতের সংস্কৃতি সম্পর্কে, সেখানে আপনি খুব বেশি কিছু ভালো পাবেন না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্পর্কে সেখানে খারাপ সমস্ত কথাবার্তা বলা আছে। মানে খারাপ কথা অর্থে যে নেগেটিভ, সে
পৃথিবীর মধ্যে সবচেয়ে মিথ্যাবাদী ইত্যাদি, ইত্যাদি समस्त আপনি সেগুলো एक और यूजर ने पूछा कि भारत के कौन से प्रधानमंत्री प्रेस कॉन्फ्रेंस से सबसे ज्यादा डरते हैं, तो उसने नरेंद्र मोदी का नाम लिया। जब इससे पूछा गया कि भारत के सबसे कम्युनल नेता कौन है, तो इसने फिर से नरेंद्र मोदी का नाम लिया। इसने सावर পাচ্ছেন। অথচ আপনি যখনই চীনের প্রেসিডেন্টের কথা জানতে চাইছেন কিংবা কোরিয়ার কথা জানতে জানতে চাইছেন, তখন কিন্তু সে কিন্তু আর কোনো তথ্য সরবরাহ করছে না। তার মানে এটা কি দেখাচ্ছে? তাহলে এই এআই এর মডেলের ভবিষ্যৎ মুখ্যত কার উপর নির্ভরশীল? এলেন ইনস্টিটিউট ফর এআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি আছেন, তার নাম হচ্ছে আলি ফারাদি। সে বলছে কি? যে বর্তমানে এআই মডেলগুলো সহজেই ম্যানিপুলেট করা যায়। দেখুন, তাই এগুলোর উপর নির্ভর করে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সংগ্রহই করা উচিত নয়। রাঠি কিরকম মিথ্যাবাদী, এখান থেকে পরিষ্কার আপনারা এটা থেকে বুঝতে পারছেন। মাইক্রোসফট, গুগল, মেটা ইতিমধ্যে এআই এর যে ম্যানিপুলেশন এইটাকে ঠেকানোর নানা প্রতিরোধমূলক ব্যবস্থা মানে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেগুলো এখনো যদিও কার্যকর প্রমাণিত হয়নি। তাই আজকের যে আলোচনা সেখানে যে মূল বিষয়বস্তু ছিল এআই এর লেফট বায়াস এবং বাস্তব যে সমস্যা এটা মূলত তার ট্রেনিং যে ডাটা তার কারণেই হয়। তথ্য প্রবাহের উপর নির্ভর করে এই কৃত্রিম যে বুদ্ধিমত্তাগুলো আছে সেগুলো যেকোনো মতাদর্শকেই কিন্তু প্রভাবিত করা সম্ভব। তাই ভবিষ্যতে এআই ব্যবহারে আরও কিন্তু সতর্ক হতে হবে সকলকে এবং বিকল্প দৃষ্টিভঙ্গির জন্য স্বাধীন, নিরপেক্ষ যে তথ্য স্রোত সেটাও কিন্তু আমাদের সকলের নিশ্চিত করতে হবে। আপনার মতামত কি? আমাদেরকে কিন্তু জানাতে ভুলবেন না। কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন একেডি মন্থন টিভিকে। আর বিস্তারিত তথ্যবহুল প্রতিবেদন পেতে আপনারা সবাই লক্ষ্য রাখুন একেডি মন্থন টিভির উপরে। তাহলে আজকে শেষ করছি।